আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি সকালের সংবাদে। আপনাদের সাথে আছি আমি পারভিন মিতু। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে 7 জেলায় নির্বাচনী সমাবেশে অংশ নিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এসব সমাবেশে বক্তব্যকালে ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে জয়ী করতে ভোটারদের অনুরোধ জানিয়েছেন তিনি। আগামী দিনে বিএনপি সরকার গঠন করতে পারলে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শে দেশ পরিচালনা, সারা দেশে খাল খনন, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, বেকারদের প্রশিক্ষণ দিয়ে কর্মসংস্থান সৃষ্টি সহ বিভিন্ন প্রতিশ্রুতি দেন বিএনপি চেয়ারম্যান। নির্বাচনী প্রচারের প্রথম দিন সিলেট থেকে সমাবেশ শুরু করেন তিনি। সর্বশেষ নরসিংদী সমাবেশে বক্তব্য দিয়ে রাত 4টার কিছু পর তিনি ঢাকায় ফিরেন। এর আগে বৃহস্পতিবার বেলা 3টায় মৌলভীবাজার, সন্ধ্যা 6:30টায় হবিগঞ্জ, রাত 10:30টায় ব্রাহ্মণবাড়িয়া সরাইল, রাত 12:30টায় কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় বক্তব্য দেন তারেক রহমান। বিসমিল্লাহির রহমানির রহিম। এই নির্বাচনে এখন বাজে রাত্রি 12:30। আল্লাহ রাব্বুল আলামিনের সাথে যারা নিজেদেরকে তুলনা করে বা আল্লাহর যেটা অধিকার সেটা কি হলো তাহলে এটা এক তো সেরে কি হলো, আরেকটা মানুষকে ধোঁকা দেওয়া হচ্ছে। যারা ভোটের আগে এরকম ধোঁকা দিতে পারে তারা ভোটের পরে কি করবে এবার বোঝেন আপনারা। ফ্যামিলি কার্ডটা দিয়ে আমরা দুস্থ পরিবার যারা আছে, মধ্যবিত্ত পরিবার যারা আছে, নিম্ন মধ্য পরিবার, প্রত্যেকটি গ্রামের পরিবারকে আমরা সহযোগিতা দিতে চাই। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরুর দ্বিতীয় দিনে দুদিনের সফরে উত্তরবঙ্গ যাচ্ছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। এই 2 দিনে তিনি 8টি জেলায় নির্বাচনী সভা করবেন। দলীয় কর্মসূচি হিসেবে তিনি পঞ্চগড় চিনিকল মাঠে জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন। এই জনসভাকে কেন্দ্র করে জেলা ও উপজেলা পর্যায়ে জামায়াতে ইসলামের নেতাকর্মীরা ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছেন। ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে নির্বাচনী প্রচারণা শুরু হয়েছে। রাজধানীর উত্তর ও দক্ষিণে চলছে দ্বিতীয় দিনের প্রচারণা। বিএনপি জামায়াতের সকল জোটগত দল নানা প্রতিশ্রুতির ফুলছুরি নিয়ে হাজির হচ্ছেন ভোটারদের দ্বারে দ্বারে। এ সময় নেতাকর্মী ও সমর্থকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এলাকা মুখরিত হয়ে ওঠে। তবে ভোটাররা বলছেন, যারা দেশ ও এলাকার উন্নয়নে কাজ করবেন তাদের প্রতি সমর্থন দেবেন। সেই সাথে সহিংসতা ছাড়া সুষ্ঠু ভোটের আশাবাদ ব্যক্ত করেন ভোটাররা। দর্শক, এই মুহূর্তে রাজধানীর মিরপুর 12তে আছেন আমাদের সহকর্মী সাকিবুর রহমান, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। সাকিব, আজকের দিনের নির্বাচনী প্রচারণা শুরু হয়েছে কিনা জানাবেন। মিতু, আনুষ্ঠানিকভাবে আসলে এখন পর্যন্ত কিন্তু প্রচারণা শুরু হয়নি। তবে যারা প্রার্থী রয়েছেন, তাদের যারা সমর্থক রয়েছেন, তারা কিন্তু ইতিমধ্যে ছোট ছোট মিছিল নিয়ে এসে জড়ো হচ্ছেন যে জায়গাটি থেকে আসলে প্রচার শুরু হওয়ার কথা। ঢাকা 16 আসনে বিএনপি প্রার্থী তিনি এই যে মিরপুরের 12 নাম্বার, সেখান থেকে তিনি আজকের যে প্রচারণা সেটি শুরু করবেন এবং তার যত সমর্থক রয়েছেন, ভক্ত রয়েছেন, তারা আসলে এখানে আসছেন, মিছিল নিয়ে আসছেন, বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছেন, ধানের শীষ মার্কায় তারা আসলে ভোট চাচ্ছেন। এর পাশাপাশি আমরা দেখেছি যে পুরো দিনব্যাপী কিন্তু প্রতিটি প্রার্থী তাদের বিভিন্ন ধরনের কর্মসূচি রেখেছেন। তারা গণসংযোগ করবেন, মানুষের দ্বারে দ্বারে যাবেন, তারা তাদের যে ভোট প্রার্থনা সেটি করবেন এবং তারা তাদের যে প্রতিশ্রুতিগুলো সেটি আসলে তুলে ধরবেন এবং কি ধরনের উন্নয়ন করতে চায়, কি ধরনের কাজ করতে চায়, সেই বিষয়গুলোই তারা তুলে ধরবেন। আমরা দু একজন ভোটারের সঙ্গে একটু কথা বলি। আপনাদের আসলে আশা কি একজন প্রার্থীর থেকে, তিনি জয়ী হলে কি করবেন? আমিনুল ভাই অনেক ভালো মানুষ, সৎ মানুষ এবং যোগ্য ব্যক্তি, এবং এই আসনে 16 আসনে আমাদের ধারণা আমিনুল ভাই বিপুল ভোটে জয়যুক্ত হবেন। এবং তার কাছে কি আশা করেন আপনারা, তিনি যদি জয়যুক্ত হন? তিনি এলাকার সব দিক থেকে যত এলাকার উন্নয়নের কাজে উনি যথেষ্ট সহযোগিতা করবেন এবং এলাকার যত কিছু আমাদের যে সমস্যাগুলো আছে, আমাদের ক্যাম্প বলেন, বস্তিবাসী বলেন, এবং যেগুলো আছে উনি সেই ব্যাপারে যথেষ্ট উন্নয়নমূলক কাজ করবেন। এলাকা যাতে যে সন্ত্রাসমুক্ত, চাঁদামুক্ত সব হয় সেই ব্যাপারে উনি পদক্ষেপ রাখবেন, এটা আমাদের বিশ্বাস। ধন্যবাদ। আসলে যেটি শুনছিলেন যে তারা আসলে বেশিরভাগ মানুষেরই কিন্তু চাওয়া এলাকা যাতে সন্ত্রাস মুক্ত থাকে, চাঁদাবাজ মুক্ত থাকে এবং মাদক মুক্ত থাকে, সেই প্রত্যাশাই করছেন। এর পাশাপাশি আমরা কিন্তু আরও
কয়েকজনের সঙ্গে কথা বলেছি, বিশেষ করে আরও যারা প্রার্থী রয়েছে তারাও কিন্তু তাদের যে প্রচার সেটিও কিন্তু কেউ 10টার কিছু পরে বা কেউ 11টার দিকে, যেহেতু আজকে জুম্মার নামাজ, অনেকে কিন্তু জুম্মার নামাজ আদায় করার পরেও তাদের যে প্রচার সেই প্রচার শুরু করবেন। এবং সব মিলিয়ে বলা চলে যে প্রার্থীরা কিন্তু তারা তাদের যে ধরনের আশ্বাস সেটি দিচ্ছেন এবং তাদের ভোট প্রার্থনা করছেন। তো এই ছিল আমার কাছে এখন পর্যন্ত ঢাকা 16 আসন থেকে সর্বশেষ। মিতু, অসংখ্য ধন্যবাদ আপনাকে। এদিকে রাজধানীর পশ্চিম মালিবাগে রয়েছেন আমাদের আরেক সহকর্মী শামীম চৌধুরী, সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। শামীম, প্রচারণার দ্বিতীয় দিনে এখন পর্যন্ত কি প্রার্থীরা প্রচারণা শুরু হয়েছে কিনা এবং ভোটারদের প্রত্যাশা কি আমাদের জানাবেন? মিতু, আমার সহকর্মী সাকিবুর রহমান যেমনটা বলেছিলেন, আমি এখন দাঁড়িয়ে আছি মালিবাগে, এটি ঢাকা 8 আসনের মধ্যে পড়েছে। এখানে আমি যে পশ্চিম মালিবাগে দাঁড়িয়ে আছি, এখানে এনসিপির 8 আসনের প্রার্থী নাসির উদ্দিন পাটোয়ারির এই সাফেনার গলি থেকেই তার আজকের নির্বাচনী প্রচারণা শুরু করার কথা ছিল, কিন্তু এখন পর্যন্ত তিনি এসে উপস্থিত হননি। আমরা দেখেছি যে এনসিপির 2-1 নেতা কর্মী আস্তে আস্তে এখানে এসে জড়ো হচ্ছেন। হয়তোবা কিছুক্ষণের মধ্যেই নাসির উদ্দিন পাটোয়ারি এখানে আসবেন এবং আনুষ্ঠানিকভাবে এই পশ্চিম মালিবাগের সাফেনার গলি থেকেই তার নির্বাচনী প্রচারণা শুরু করবেন। এখানে আসলে লোকজনের সংখ্যা খুব একটা বেশি তেমনটা নয়, অল্প অল্প মানুষজন এসে জড়ো হচ্ছেন। তবে এখানকার যারা ভোটার রয়েছেন তাদের মধ্যে কিন্তু আমরা কিছুটা উৎসাহ উদ্দীপনা দেখতে পেয়েছি। আশেপাশের জায়গাগুলো আমরা ঘুরে দেখেছি, খুব একটা বেশি এখানে পোস্টার, ব্যানার, ফেস্টুন এরকমটা নেই। কারণ আপনি জানেন যে সরকারি নির্দেশনাই হচ্ছে এরকম যে এবারে কিন্তু দেয়ালে দেয়ালে বা বিভিন্ন বাড়ির দেয়ালে গিয়ে পোস্টার লাগানো একটা নিষেধাজ্ঞা রয়েছে। সে কারণে আমরা দেখেছি যে কিছু কিছু ব্যানার, ফেস্টুন রয়েছে বৈদ্যুতিক খুঁটির এই খুঁটি থেকে ওই খুঁটি থেকে টানানো রয়েছে। আমরা এখানে এলাকার কিছু ভোটারদের পেয়েছি, একজনের কাছে আমরা একটু জানতে চাইব যে আপনি তো এখানকার ভোটার, এখানে এখন পর্যন্ত বিএনপির প্রার্থী মির্জা আব্বাস রয়েছেন, তারপরে এনসিপির প্রার্থী নাসির উদ্দিন পাটোয়ারি রয়েছেন, তারা আপনাদের বাড়িতে আসছেন কিনা, ভোটার চাচ্ছেন কিনা, বা আপনাদের প্রত্যাশা কি তাদের কাছ থেকে? আসলে ঢাকার একটা গুরুত্বপূর্ণ আসন এটা। আপনারা জানেন যে বিএনপির পক্ষ থেকে মির্জা আব্বাস সাহেব এবং এনসিপির পক্ষ থেকে নাসির উদ্দিন পাটোয়ারি মোটামুটি আগে থেকেই তারা আসলে এই মাঠে কাজ করছেন। মির্জা আব্বাস দীর্ঘদিন এখানে সংসদ সদস্য ছিলেন, উনি মন্ত্রী ছিলেন। ওনার একটা অবশ্যই গুরুত্বপূর্ণ ভূমিকা এখানে রয়েছে এই আসনের মধ্যে। আর এখানে যারা প্রার্থী রয়েছেন তারা কিন্তু আগে থেকেই ভোটারদের দ্বারে দ্বারে আসছেন। তাদের যে প্রতিশ্রুতি, নির্বাচনকে কেন্দ্র করে যে ধরনের প্রতিশ্রুতিগুলো আমরা আসলে ভোটারদের কাছে দেখতে পাই সেগুলো দিচ্ছেন। এবং ভোটার যারা আছেন তাদের তো অবশ্যই প্রত্যাশা রয়েছে, তারা একটি সুষ্ঠু নির্বাচন আশা করে এবং তাদের যে নিরাপত্তা বোধ, অর্থাৎ জুলাই পরবর্তী সময়ে নানা সময় আমরা দেখেছি যে নিরাপত্তা বোধের একটি সমস্যা আসলে তৈরি হয়েছিল, সেই সমস্যা সমাধানে এই নির্বাচন পরবর্তী সময়ে আসলে একটা শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করবে, সেটি কিন্তু আসলে ভোটাররা প্রত্যাশা করছেন। এর পাশাপাশি ভোটারদের প্রত্যাশার মধ্যে রয়েছে যে এখানকার যে ধরনের সমস্যাগুলো রয়েছে, নাগরিক যে সমস্যাগুলো রয়েছে, সেই সমস্যাগুলো সমাধানে আসলে আগামীতে যারা সংসদে যাবেন তারা কাজ করবেন, এমনটি কিন্তু আসলে এই ভোটারদের প্রত্যাশা। আর নির্বাচনী পরিবেশ সার্বিকভাবে বলা যায় যে নির্বাচনে এখানে যারা দাঁড়িয়েছেন এবং যারা প্রার্থী রয়েছেন, ভোটাররা রয়েছেন, সবাই মোটামুটি এক ধরনের শান্তিপূর্ণ পরিবেশই আসলে এখন পর্যন্ত বিরাজ করছে। তেমন কোনো ধরনের সংঘাত, সহিংসতা বা এমন কিছু এখনও লক্ষ্য করা যায়নি। যেহেতু গতকাল থেকে আনুষ্ঠানিক প্রচারণা শুরু হয়েছে, আমরা নিশ্চয়ই সামনে আরও প্রচারণা দেখতে পাবো এবং ভোটার যারা রয়েছেন, প্রার্থী যারা রয়েছেন, তারাও ভোটারদের কাছে আসবেন। সকলের মধ্যে একটা আমেজ, আসলে নির্বাচনী আমেজ এখন পর্যন্ত লক্ষ্য করা যাচ্ছে। মিতু, আপনি শুনছিলেন এই ঢাকা 8 আসনের একজন ভোটারের কথা। কিছুক্ষণের মধ্যে হয়তো বা এনসিপির প্রার্থী নাসির উদ্দিন পাটোয়ারি এখানে আসবেন এবং তার আনুষ্ঠানিক প্রচারণা আজকে এখান থেকে শুরু করবেন। তো পশ্চিম মালিবাগ থেকে মিতু, এই ছিল সর্বশেষ। ধন্যবাদ আপনাকে। রাজনৈতিক দলগুলোর ভিন্ন মতের মধ্যেই জুলাই জাতীয় সনদের ভিত্তিতে সংস্কার বাস্তবায়নের রূপরেখা অনুমোদন দিয়েছে অন্তর্বর্তী সরকার। তৈরি হয়েছে এর আইনি ভিত্তিও। বিশ্লেষকরা বলছেন, গণভোটে না ভোট সংখ্যাগরিষ্ঠতা পেলে রাষ্ট্র পরিচালনায় সংকট তৈরি হতে পারে। তবে সংস্কার থেমে থাকবে না। তারা বলছেন এর জন্য রাজনৈতিক দলগুলোর সদিচ্ছা জরুরি। সাদিয়া কানিজের রিপোর্ট। আগামী 12 ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণের পাশাপাশি অনুষ্ঠিত হবে গণভোটও। সেই ভোটে হায়ের পক্ষে জনমত গড়তে বিভিন্ন মাধ্যমে প্রচারণা জোরদার করেছে অন্তর্বর্তী সরকার। তবে ভোটে জনগণের রায় কি হবে তা নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। হেঁতে সিল দিলে নতুন বাংলাদেশ গড়ার দরজা খুলে যাবে।
সংস্কারের সব প্রস্তাবে সব রাজনৈতিক দল সন্তুষ্ট না হলেও এখনো প্রকাশ্যে কেউ এই রূপরেখা প্রত্যাখ্যান করেনি। হ্যাঁ জয়ী হলে জুলাই সনদের ৪৮টি সংবিধান সংস্কার প্রস্তাব বাস্তবায়ন বাধ্যতামূলক হবে। আগামীতে সংসদ হবে দ্বিকক্ষ বিশিষ্ট। জাতীয় নির্বাচনে দলগুলোর প্রাপ্ত ভোটের অনুপাতে গঠিত হবে ১০০ সদস্যের উচ্চকক্ষ। তাদের অনুমোদনেই হবে সংবিধান সংশোধন। উচ্চকক্ষ গঠনের পদ্ধতি, সাংবিধানিক নিয়োগ সহ কয়েকটি বিষয়ে ভিন্নমত রয়েছে বিএনপির। অপরদিকে প্রায় সব প্রস্তাবকে সমর্থন করেছে জামায়াতে ইসলামী। ফলে না জয়ী হলে সংস্কার বাস্তবায়নের কি হবে সে প্রশ্ন থেকেই যাচ্ছে। মতবিরোধ আছে যেভাবে উপস্থাপিত হয়েছে সেটা নিয়ে, কিন্তু এখন তো কেউ হায়ের বিপক্ষে বলে না, সবাই হায়ের পক্ষেই বলছে রাজনৈতিক দলগুলো। এখন যদি এইটা হায়ের পক্ষে জয়যুক্ত না হওয়ার কারণ তো দেখছি না। সংস্কারে যদি হ্যাঁ আসে এবং মৌলিক কাগজগুলো যদি হয়ে যায়, সবগুলো কাজেই যে সরকার গঠনের সাথে সাথে হয়ে যাবে তা মনে করার কিছু নাই। সিনিয়র আইনজীবী ডক্টর শরীফ ভূঁইয়ার মতে, না ভোট সংখ্যাগরিষ্ঠ হলে বর্তমান প্রক্রিয়া সংকটে পড়বে। এক্ষেত্রে জুলাই সনদ অনুযায়ী সংস্কার বাস্তবায়নে বাধ্য থাকবে না নির্বাচিত সরকার। তবে আইন প্রণয়ন আর সংবিধান সংশোধনের মাধ্যমে সংস্কার কাজ চালিয়ে নেওয়া সম্ভব। যেই সংস্কারটা এই প্রক্রিয়ার মাধ্যমে আমরা চেয়েছিলাম, সেটা না হলেও সংবিধান সংশোধনের মাধ্যমে, আইন প্রণয়নের মাধ্যমে একই ধরনের সংস্কার অর্জন করা সম্ভব হবে। তবে রাজনৈতিক দলগুলোর সেই ইচ্ছা থাকতে হবে সংস্কার করার। কাজেই এটা না হলেই যে সমস্ত কিছু ভেস্তে গেল সেটা আমি মনে করি না। নিষিদ্ধ আওয়ামী লীগের সমর্থকদের সংস্কার প্রস্তাবের বিরুদ্ধে অবস্থান নেয়ার শঙ্কাও উড়িয়ে দিচ্ছেন না তিনি। বিপুল সংখ্যায় গিয়ে এখানে না ভোট দিয়ে সেই জিনিসটাকে পরাজিত করে গত ১.৫ বছরের প্রক্রিয়াটাকে প্রশ্নবিদ্ধ করি, অন্তর্বর্তী সরকারকে প্রশ্নবিদ্ধ করি, ভবিষ্যতের যারা সরকারে আসবে তাদেরকে প্রশ্নবিদ্ধ করি, এবং এই প্রশ্নবিদ্ধ করার ক্ষেত্রে তাদের একটা উৎসাহ থাকতে পারে। দেশের স্বার্থে সবাই গণভোটে হায়ের পক্ষে ভোটাধিকার প্রয়োগ করবে বলে আশা জুলাই গণঅভ্যুত্থানের অংশীদারদের। জুলাইকেও মুছে ফেলা যাবে না। সাদিয়া কানিজ, RTV, ঢাকা। হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব সরস্বতী পূজা আজ। জ্ঞান ও বিদ্যার দেবী মা সরস্বতী হিসেবে শ্বেত শূদ্র বসনা দেবীর এক হাতে বেদ, অন্য হাতে বীণা, এজন্য তাকে বীণা পানীয় বলা হয়। সকাল থেকে দেশের বিভিন্ন পূজা মণ্ডপ দেবী সরস্বতীর বন্দনায় ঢাক ঢোল কাসর, শঙ্খ ও উলুধ্বনিতে মুখর হয়ে উঠেছে। শাস্ত্রমতে প্রতি বছর মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে কল্যাণময়ী বিদ্যা দেবীর বন্দনা করা হয়। সরস্বতী পূজা উপলক্ষে বাণী দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। হিন্দু সম্প্রদায়ের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বাণীতে প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত। এদেশ সবার, ধর্ম ও বর্ণভেদে নয়, বাংলাদেশ সব মানুষের জন্য নিরাপদ ও শান্তিপূর্ণ আবাসভূমি। দর্শক, এই বিষয়ে আরো জানাতে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের আরেক সহকর্মী সাদিয়া কানিজ। তিনি আছেন ঢাকা বিশ্ববিদ্যালয় জগন্নাথ হল পূজা মণ্ডপে। সাদিয়া, জানাবেন পূজার আনুষ্ঠানিকতা এখন কি পর্যায়ে আছে? মৃত্যু শীতের আড়মোড়া ভেঙে শ্বেত শুভ্র দেবী সরস্বতীর রাজহংসের পিঠে চেপে ভক্তদের মাঝে ধরা দিয়েছেন, এবং সেই কারণে কিন্তু ভক্তরা দেবীর চরণে প্রণতি জানাতে এই জগন্নাথ হলের মাঠে সকাল থেকেই আসতে শুরু করেছেন। যেহেতু দেবী সরস্বতী বিদ্যা, ন্যায়, সত্যের দেবী, শিল্পকলার দেবী, সেহেতু শিক্ষার্থীরাই বেশি করে দেবীর চরণে প্রণাম জানান, তারা দেবীর কাছ থেকে আশীর্বাদ নেন। যেহেতু তারা চান যে অজ্ঞানতার অন্ধকার দূর হয়ে যেন সমাজে জ্ঞানের আলো ছড়িয়ে পড়ে, সেই কারণেই কিন্তু তারা আসেন দেবীর কাছ থেকে, দেবীকে প্রণাম জানিয়ে দেবীর কাছ থেকে আশীর্বাদ নেন। তারা যেন তাদের জ্ঞানের পরিধি বাড়াতে পারে, তারা যেন জ্ঞানে গুণে সমৃদ্ধ হয়, সেই কারণেই কিন্তু শিক্ষার্থীরা আসছেন এবং প্রণাম জানাচ্ছেন। আর এবার জগন্নাথ হলের মাঠে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের তৈরি করা প্রায় ৭৬টি মণ্ডপ এখানে স্থান পেয়েছে, এবং একটার চেয়ে একটা কিন্তু বিভিন্ন থিমে এখানে সাজানো হয়েছে মণ্ডপগুলো। একটার চেয়ে একটা সুন্দর, আপনি দেখতেই পাচ্ছেন নানা ঢঙে, নানাভাবে কারুকার্যের মাধ্যমে এই মণ্ডপগুলো তৈরি করা হয়েছে। এবং আজকের দিনে কিন্তু শিশুদের হাতে খড়ি করানো হয়, সেই কার্যক্রমও চলছে। এবং এই সময় এখন আসলে
পূজার কার্যক্রম সকাল থেকেই শুরু হয়েছে আর শেষ হবে আসলে অঞ্জলির মাধ্যমে। এখন আনুষ্ঠানিকতা চলছে এবং বিভিন্ন ভক্তরা এসে প্রণাম জানাচ্ছেন দেবীকে। আর ভক্তরা বলছেন যে সমাজ থেকে যেন অন্ধকার দূর হয়ে আলো ছড়িয়ে পড়ে এবং সাম্য প্রতিষ্ঠা পায়, মানুষে মানুষে যে ভেদাভেদগুলো আছে সেগুলো যেন দূর হয়ে যায়। তো ভক্তরা আসছেন, সুন্দর করে সেজে এসেছেন। এই আপনি জানেন শাস্ত্র মতে কিন্তু পঞ্চমী তিথিতেই দেবীর পূজা করা হয় এবং সেই অনুযায়ী কিন্তু ঢাকঢোল কাসরের মাধ্যমে জাঁকজমকপূর্ণভাবে এই দেবীর আরাধনা করা হচ্ছে, দেবীর পূজা করা হচ্ছে। তো জগন্নাথ হল মাঠ থেকে এই ছিল সরস্বতী পূজার সর্বশেষ। মিতু, অসংখ্য ধন্যবাদ আপনাকে। ভরা মৌসুমেও বাড়তি প্রায় সব ধরনের শীতের সবজির দাম। আমদানি ভরপুর থাকলেও সব সবজির দামই প্রায় 50 টাকা কেজির উপরে। ছুটির দিন সকালে রাজধানীর কারণ বাজারে এমন বাজার পরিস্থিতি চোখে পড়ে। ব্যবসায়ীরা জানান, সরবরাহ ভালো থাকলেও তাদের বেশি দামে কিনতে হয়েছে, এ কারণে দাম কিছুটা বাড়তি। এদিকে ব্রয়লার মুরগি প্রতি কেজি 180, সোনালী 270 থেকে 280, গরুর মাংস 750, পেঁয়াজ টমেটো 50 থেকে 80 টাকা কেজি, নতুন আলু 25 থেকে 30 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। বাজার মনিটরিং এর মাধ্যমে দাম নিয়ন্ত্রণের দাবি জানিয়েছেন ক্রেতারা। দর্শক, বাজার পরিস্থিতি জানাতে রাজধানীর কারণ বাজার থেকে সরাসরি যুক্ত হচ্ছেন এয়ার বাদল। বাদল, ভরা মৌসুমেও বাড়তি দামের পেছনে কি কারণ রয়েছে এবং বিক্রেতারা কি বলছেন, বিস্তারিত জানাবেন। মিতু, আমরা যেটি এখানে খোঁজ নিয়ে জানলাম, বিশেষ করে যারা কৃষক পর্যায়ের বিক্রেতা রয়েছেন, যেখান থেকে সবজিগুলো আসে, তারা আসলে খুব সীমিত দামই তারা পাচ্ছেন। আমরা এখানে কারণ বাজারে তাদের সাথে কথা বলেছি বেশ কয়েকজন। যদি একটু উদাহরণ দিয়ে বলি যে শেরপুর থেকে বেগুন নিয়ে এসেছেন, সেখানে কিনেছেন 32 টাকা কেজি এবং তারা বিক্রি করছেন 40 টাকা কেজি। তারা এখানে 40 বিক্রি করছেন। এই বেগুন এই বাজারে যে খুচরা বিক্রি হচ্ছে সেটি আসলে 60 টাকার নিচে 60-70 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। অর্থাৎ এখানে কিন্তু এই বাজারে বিক্রি হচ্ছে কেজিতে 20 থেকে 25 টাকা পর্যন্ত বেশি দাম। তো এই দামের এই বাড়তি দামের কারণ হিসেবে যে এখানে যে দোকানগুলো বসেছে তাদেরকে বিভিন্ন রকমের খরচা দিতে হয়। তারা যে এখানে দোকান নিয়ে বসেছেন সেটি ভাড়া দিতে হয়, অনেক রকমের চাঁদা রয়েছে। এইসব কারণে আসলে সবজির দাম এই বাজারে বেড়ে যায়। আবার এখান থেকে যে আশপাশের বাজারগুলো রয়েছে সেই বাজারগুলোতে আরও কিছুটা দাম বেশি। এখান থেকে যখন বহন করে নিয়ে যায় সেই বহনের খরচ রয়েছে। আবার এখানে যে যারা বিক্রি করছেন তাদেরকে যে পরিমাণ টাকা এখানে খরচ করছে হচ্ছে সবজির পেছনে, সেই দামগুলো কিন্তু সবজির সাথে সমন্বয় হচ্ছে এবং বিক্রেতাদের সেই কারণে আসলে বেশি দামে কিনতে হচ্ছে। এই কারণেই শীতের ভরা মৌসুম হলেও ক্রেতাদের আসলে স্বস্তি নেই। মধ্যস্বত্বভোগী যারা রয়েছে তাদের কারণেই আসলে মূলত দাম বাড়ছে। কৃষক পর্যায়ে তেমন একটা দাম পাচ্ছে না, আবার যারা এখানে বিক্রি করছে তাদেরকে বিভিন্ন রকমের মাসুল গুনতে হচ্ছে, যেই কারণেই এর প্রভাবটা বাজারে পড়ছে এবং ক্রেতাদের পকেটই আসলে কাটা যাচ্ছে। সেই কারণে তারা বলছেন যে সরকারের যে সংস্থাগুলো রয়েছে তারা যদি যথাযথ মনিটরিং করে এই মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য যদি কিছুটা কমানো যায় তাহলে হয়তো সবজি বা নিত্যপণ্যের দাম অনেকটাই হাতের নাগালে থাকবে। মিতু। বাদল, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। উত্তরে জনপদে আবারও নেমে যাচ্ছে তাপমাত্রার পারদ। তীব্র শীতের দাপটে কেঁপেছে এই অঞ্চলের বাসিন্দারা। দিনাজপুরের সর্বনিম্ন তাপমাত্রা 10.3 ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আর্দ্রতা 96% বলে জানিয়েছে জেলা আবহাওয়া অফিস। এদিকে কুড়িগ্রাম জেলার তাপমাত্রা কমে ঠান্ডার প্রকোপ আরও বেড়েছে। রাজারহাট কৃষি আবহাওয়া পর্যবেক্ষণাগার অফিস জানায়, এ জেলায় 10.4 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এছাড়া পাবনার ঈশ্বরদীতে মাঘের দিন যতই যাচ্ছে ততই বাড়ছে শীতের তীব্রতা। এ জেলায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 10.8 ডিগ্রি সেলসিয়াস। ফলে বিপাকে পড়েছেন খেটে খাওয়া মানুষজন।
গাজীপুরের টঙ্গীতে যৌথ বাহিনীর অভিযানে হাত বোমা সহ ৩৫ জনকে আটক করা হয়েছে। সকালে টঙ্গীর হাজী মাজার বস্তিতে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান গাজীপুর জেলা প্রশাসকের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু বকর সিদ্দিক। এ সময় তিনি বলেন, এরশাদনগর ও হাজী মাজার নামক দুইটি বস্তিতে যৌথ বাহিনীর অভিযানে হেরোইন, ইয়াবা, দেশীয় অস্ত্র, 3টি হাত বোমা সহ তাদের আটক করা হয়েছে। পরে তাদের টঙ্গী পূর্ব ও পশ্চিম থানায় হস্তান্তর করার কথাও জানান তিনি। নবম জাতীয় বেতন কমিশন নির্ধারিত সময়ের 3 সপ্তাহ আগেই প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসের কাছে প্রতিবেদন জমা দিয়েছেন। জাকির আহমেদ খানের নেতৃত্বে 23 সদস্যের কমিশন কাজটি সম্পূর্ণ করে। কমিশন 20টি বেতন স্কেল প্রস্তাব করেছে। সর্বনিম্ন বেতন 8,250 থেকে 20,000 টাকা এবং সর্বোচ্চ 78 থেকে 1,60,000 টাকা। বাস্তবায়নে প্রয়োজন হবে 1,600 কোটি টাকা। প্রতিবেদনে স্বাস্থ্য বীমা, পেনশন সংস্কার ও কল্যাণ বোর্ড পুনর্গঠনের সুপারিশ রয়েছে। অনূর্ধ্ব-19 বিশ্বকাপে টিকে থাকার লড়াই গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে যুক্তরাষ্ট্রের বিপক্ষে লড়বে ইয়ং টাইগাররা। হারারের তাকাসিংহা স্পোর্টস ক্লাবে ম্যাচ শুরু দুপুর 1টায়। টুর্নামেন্টের পরবর্তী ধাপে নিজেদের শক্ত অবস্থান নিশ্চিতে এই ম্যাচে বড় জয়ের বিকল্প নেই টাইগারদের সামনে। বৃষ্টির কারণে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচটি পরিত্যক্ত হওয়ার পয়েন্ট ভাগাভাগি করে দুদল। টেবিলে 2 ম্যাচ খেলা বাংলাদেশের নামের পাশে 1 পয়েন্ট। এই ম্যাচ জয় পেলে আর গ্রুপের শেষ ম্যাচে ভারতের বিপক্ষে নিউজিল্যান্ড হারলে পরের ধাপে বি গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ হবে ইংল্যান্ড, পাকিস্তান, ভারতের মতো বড় দল। বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর শিরোপা লড়াইয়ে আজ মুখোমুখি হবে চট্টগ্রাম রয়্যালস ও রাজশাহী ওয়ারিয়র্স। মিরপুরে ফাইনাল ম্যাচটি শুরু হবে সন্ধ্যা 6টায়। প্রথমবারের মতো বিপিএল এর শিরোপা ঘরে তুলতে মরিয়া রাজশাহী। ফাইনাল শিরোপা লড়াইয়ে নামার আগেই দলকে উজ্জীবিত করতে শান্তদের জন্য 25 লাখ টাকা বোনাস ঘোষণা করেছে কর্তৃপক্ষ। অপরদিকে চট্টগ্রামও শিরোপা জয় করতে বদ্ধপরিকর। প্রথম কোয়ালিফায়ার্সে রাজশাহীকে হারিয়েই ফাইনালে উঠেছিল তারা, আর তাই মানসিকভাবে কিছুটা এগিয়ে থেকে দ্বিতীয় শিরোপা জয়ের লড়াইয়ে নামবে চট্টগ্রাম। দর্শক, জমে উঠেছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। আলোচনার ঝড় উঠছে চায়ের কাপে। সেই তর্ক বিতর্ক, আলোচনা সমালোচনা তুলে আনতে আমাদের এবারের আয়োজন হ্যাপি কাউ প্রেজেন্টস চায়ের আড্ডা নির্বাচন। প্রিয় দর্শক, হ্যাপি কাউ চায়ের আড্ডা নির্বাচন এবারের পর্বে আছি আমি মুফতি সালাউদ্দিন। জাতীয় সংসদ নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে ততই চায়ের আড্ডায় জমে উঠছে আলোচনা ও সমালোচনা। এ নিয়ে আমি উপস্থিত হয়েছি পটুয়াখালী সদর, মির্জাগঞ্জ ও দুমকি উপজেলা নিয়ে গঠিত পটুয়াখালী 1 আসনে। এলো ইনস্ট্যান্ট মিল্ক পাউডার হ্যাপি কাউ, যেমন সাশ্রয়ী তেমনি পুষ্টিগুণে ভরপুর। হ্যাপি কাউ, গরুর দুধের স্বাদ সবাই পাক। মহা সংকটের পরে আমরা নির্বাচনে ফিরে এসেছি এবং এতদিনের যে গ্যাপ ছিল, মানুষের মনের যে প্রত্যাশা ছিল, সে প্রত্যাশা পূরণের জন্য একজন সৎ, দক্ষ এবং অভিজ্ঞ প্রার্থীকে আমি এমপি হিসেবে দেখতে চাই। তরুণ এবং নতুন ভোটাররা এবছর ভোট দেওয়ার ক্ষেত্রে যথেষ্ট উদ্গ্রীব। তারা নিজেদের মধ্যে আলোচনা করে নিচ্ছে কোন দলকে, কোন প্রার্থীকে তারা ভোট দেবে। সবচেয়ে যোগ্যতা এবং সততা যার ভিতরে আছে, আমি মন প্রার্থী করতে আমি মূল্যায়ন করছি। আগামী 12ই ফেব্রুয়ারির নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে আমরা আমাদের যোগ্য প্রার্থীকে নির্বাচনে ভোট দিয়ে জয়যুক্ত করতে পারবো ইনশাআল্লাহ। জনগণ সঠিকভাবে 12ই ফেব্রুয়ারি তাদের নিজের ভোট নিজে দিতে পারে, তাহলে অবশ্যই গণতন্ত্র ফিরিয়ে আনা সম্ভব। হ্যাপি কাউ চায়ের আড্ডার নির্বাচন আজ এ পর্যন্তই। সকল নির্বাচনের বার্তা পেতে সকালের সংবাদ এ পর্যন্তই। মধ্যাহ্নের সংবাদ 12টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।